2019 সালে মাননীয় হাইকোর্টের নির্দেশে রাজ্যের সব ইট ভাটা বন্ধ হয়ে গেছিল পরিবেশগত ছাড়পত্রের কারণে। এবার বন্ধ হচ্ছে কয়লা ও দক্ষ শ্রমিকের অভাবে। ইট ভাটা বন্ধ হওয়া মানে নির্মাণ শিল্প এক ভয়াবহ প্রশ্নের মুখে পড়ার সম্ভাবনা। রাজ্যে ইটের দাম আকাশচুম্বী হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। চলতি মাসে ত্রিপুরার প্রায় 300টির ওপর ইট ভাটা বন্ধ হওয়ার মুখে। গত 2 সপ্তাহ ধরে মেঘালয় থেকে কয়লা আসছে না, ফলে অনেক ভাটা ইতিমধ্যেই কাজ বন্ধ করে দিয়েছে। বাকি ভাটাগুলিও কিছুদিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছে ত্রিপুরা ব্রিকফিল্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কয়লার অভাবে উৎপাদন বন্ধ হওয়া মানে কেবল মালিকের লোকসান নয়, এর চেয়ে বড় আঘাত কয়েক হাজার দিন মজুরের পেটে। বিহার ও ঝাড়খণ্ড থেকে আসা পরিযায়ী শ্রমিকদের কাছে কাজ নেই তো খাবার নেই, তাদের পরিবার চলবে কিভাবে? উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেলে শ্রমিকরা কোথায় যাবে? তবে অনেকেই বলছেন বিভিন্ন সরকারি প্রকল্পের ইটের চাহিদা কমে যাওয়ায় বাজারে ইটের দাম কমে গেছে, তাই ইট ভাটা বন্ধ করার এই কৌশল নিয়েছে মালিকরা। তবে এখন বড় প্রশ্ন, হঠাৎ কয়লা আসা বন্ধ হলো কেন? আগে থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? যদি মেঘালয় থেকে কয়লা না আসে, তবে অন্য রাজ্য থেকে কয়লা আনার চেষ্টা করা হচ্ছে না কেন? নাকি কয়লা না আসার সুযোগে কোনো অসাধু চক্রান্ত চলছে? নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরার ইট ভাটার ওপর নেমে আসা সংকট এবং তার থেকে উত্তরণের পথ খুঁজতে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছে ত্রিপুরা স্টেট ব্রিক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক তপন দাস। তপনবাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। তপনবাবু, এই যে রাজ্যের ইট ভাটাগুলোর উপর হঠাৎ এই সংকটটা, এটা কি কেন এলো? এটা কি মেঘালয়ের সেই যে ইট কয়লা খনিতে যে ব্লাস্ট বা বিস্ফোরণ, তার কারণে কয়লা খনিতে কাজ বন্ধ বা সেই কয়লা খনিগুলো, অবৈধ কয়লা খনিগুলো বন্ধ, এটাই মূল কারণ, নাকি এর পেছনে অন্য কোনো প্রশাসনিক সমস্যা বা পরিবহন জট আছে? প্রথমত আমি ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের স্টেট কমিটির পক্ষ থেকে ভ্যানগার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। রাজ্যের এই মুহূর্তে সবচেয়ে জ্বলন্ত গুরুত্বপূর্ণ সমস্যা সম্পর্কে এই টক শোর আয়োজন করার জন্য। বিষয় হচ্ছে, যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নে যাওয়ার আগে কিছু কথা আমার বলা দরকার। অনেক বিষয় যেগুলি সবাই হয়তোবা না জানতেও পারে। আচ্ছা, যে আমাদের রাজ্যে ইটভাটা বন্ধ হওয়ার জন্য, কয়লার জন্য বন্ধ হওয়ার ঘটনা নিঃসন্দেহ নজিরবিহীন, অভাবনীয়। এইভাবে রাজ্যে ইটভাটাগুলি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা আমাদের রাজ্যে ইতিহাসে হয়নি। গত 16ই ফেব্রুয়ারি ত্রিপুরার যে ব্রিক্স ওনার্স অ্যাসোসিয়েশন, তারা সাংবাদিক সম্মেলন করে তারা প্রকাশ্যে ঘোষণা করেন যে তারা ইটভাটা বন্ধ করতে বাধ্য হচ্ছেন রিগার্ডিং কয়লার সমস্যার জন্য। এটা গোটা রাজ্যের দৃষ্টিতে আসে, আমরাও দৃষ্টিতে আসে, আমরা এই নিয়ে আলোচনা করি। তারই মধ্যে আমরা জলদি কালকে সিদ্ধান্ত গ্রহণ করে আজকে আমরা এই সমস্যা উদ্ভূত পরিস্থিতিতে এই সমস্যার সমাধানের জন্য আমরা শ্রম দপ্তরের কমিশনের নিকট যাই, বিক্ষোভ প্রদর্শন করি, আমরা ডেভোশনে মিলিত হই। এখন বিষয় হচ্ছে, আজকে হঠাৎ করে যে প্রশ্নটা আপনি আনলেন, আর কি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, যে এই যে ঘটনা হঠাৎ করে হলো, এটা কি হঠাৎ করে হয়েছে না এর প্রেক্ষাপট আছে? হ্যাঁ, আমি বলবো এটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হচ্ছে, আজকে যে পদ্ধতিতে কয়লা আনা হয়, এই পদ্ধতি পূর্বতন বামফ্রন্ট সরকার যখন ছিল শাসন ক্ষমতায়, তখন এই পদ্ধতি ছিল না। আচ্ছা, রাজ্যবাসী জানেন, আপনারা জানেন, আমাদের রাজ্যে অতীতের একটু পাতা উল্টালে দেখা যায় যে যখন এই রাজ্যে 78 সালে আগে, বামফ্রন্ট সরকার আসার আগে, প্রথম বামফ্রন্ট, এ রাজ্যে 7 থেকে 8টি ভাটা ছিল। 78 শেষার্ধে বামফ্রন্ট সরকার আসার পর এ রাজ্যে পরিকাঠামো উন্নয়ন এত ব্যাপকভাবে হয়, এতে চাহিদা বাড়ে। এই চাহিদার ভিত্তিতে তখন গিয়ে রাজ্যের বিভিন্ন মহকুমাতে নতুন করে বাট্টা গড়ে ওঠে।
এবং এই রাজ্যের উৎপাদিত ইট সামগ্রী যখন সংকলন হচ্ছে না উন্নয়নের কাজের জন্য, তখন গিয়ে বাংলাদেশ থেকেও ইট আনা হয়েছে, প্রচুর ইট, লক্ষ লক্ষ ইট। এবং দেখা যায় 2017-এর শেষার্ধে বিধানসভা নির্বাচনের আগে যে রেকর্ড, তাতে রাজ্যে 378টি ভাট্টা ছিল, ইট ভাট্টা গড়ে উঠেছিল। 378টি, 378। ওকে। মার্চ মাসে সরকার বদলের পর, বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর মূলত ইট ভাট্টাতে সংকট শুরু হয় এবং এই সংকটটা বাড়তে থাকে। বামফ্রন্ট সরকার থাকতে যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল, আজকে কয়লা নিয়ে যে সংকটটা তৈরি হলো, সিদ্ধান্ত ছিল যে ভাট্টা মালিকরা তারা তাদের সুবিধা মতো বহিরাজ্য থেকে আনতেন ইট আর কয়লা। এর মধ্যে মেঘালয় অন্যতম ছিল, এমনকি বাংলাদেশ থেকেই তখন কয়লা আমদানি করা হতো। এই ভাট্টা মালিকরা আনতেন নানা ভাবে তাদের সুবিধা মতো। এখানে সরকার থেকে আইনগত নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু এই সরকারের আমলে যে আজকে যে সংকটটা তৈরি হলো, ইট নেই, কয়লা নেই, ফলত বন্ধ হচ্ছে ভাট্টা। এবং একটা সময় দেখা যাবে আর বেশি দিন নেই, সব খবর টবর নিয়ে দেখা গেছে কোনো ভাট্টা 3 দিন, কোনো ভাট্টা 4 দিন, কোনো ভাট্টা 5 দিন। আমি কিছু ভাট্টার নাম বলবো আপনার কাছে। না, সেটা আমার এইখানে ভাট্টার নাম আমাদের প্রয়োজন নেই, কারণ ভাট্টা বন্ধ হচ্ছে এবং কয়লার যদি অভাব হয় তাহলে আগে পরে সব ভাট্টাই বন্ধ হবে। কারণ আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যের যে ইট ভাটাগুলো চলে সেগুলো সবগুলো কয়লার উপরই চলে, অন্য কোনো জ্বালানিতে কি চলে কি? না না, চলে না। এবার কেন চলে না সে বিষয়ে আমরা পরে আসছি, কিন্তু আপনি আগে আমি যেটা জানতে চাইছি যে এই মুহূর্তে যে বলা হচ্ছে, যেটা ত্রিপুরা ব্রিক ওনার্স অ্যাসোসিয়েশন যেটা বলেছে, মার্চেন্টরা যারা বলেছে যে কয়লার অভাব, আপনি বলছেন যে মেঘালয় থেকে কয়লা বা অন্য রাজ্য থেকে কয়লা আনার পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে যে মেঘালয় থেকে কয়লা আনলে পরে সেই কয়লার দাম কম থাকে, সেটা বামফ্রন্ট আমলেও ছিল বা এ আমলেও ছিল, এই কথাটা সত্যি কিনা? না, হ্যাঁ ছিল, এই জন্য আমি বলছি, এই পয়েন্টে আমি আসছি। কিন্তু এই সরকার সময়কালে একটা পদ্ধতি করলো এরা, যে কয়লা আনতে গেলে টিআইসিসি কে ভিত্তি করে আনতে হবে। আচ্ছা, মালিকদের টিআইসিসি মাঝখানে ঢুকলো। বামফ্রন্ট শাসনে সরাসরি মালিক আনতেন বিভিন্ন জায়গা থেকে কয়লা তাদের সুবিধা মোতাবেক, এতে বাধা বিপত্তি সেভাবে ছিল না। কিন্তু এই সরকারের সময় একটা সিদ্ধান্ত নিল সরকার, টিআইসিসি কে মাধ্যম করে কয়লা আনতে হবে। তো টিআইসি যখন মাঝখানে ঢুকলো, তো ভাট্টা ওনারা টিআইসিসির কাছে যান, টাকা পয়সা জমা দেন, যা যা করণীয় করেন, যা সিদ্ধান্ত তার ভিত্তিতে, তারপর ওখান থেকে সেখানে কয়লা আনার জন্য ব্যবস্থা হয়। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা অনেকে জানেন কি আমি জানি না, এখানে একটা মধ্যস্বত্বভোগী তৈরি হলো, দালাল চক্র, এবং এটা আপনি বলতে পারেন মাফিয়া মানে চক্র তৈরি হলো। এরা মাঝখানে ঢুকে বাড়তি টাকা নেয় কয়লা আনার ক্ষেত্রে, একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা কি, এটা হচ্ছে বড় সমস্যা, এই জায়গা হয়েছে বড় সংকটের। এটা আজকে যেটা বন্ধ হচ্ছে, এটা আজকে তৈরি হয়নি, কিন্তু এটা ধাপে ধাপে তৈরি হয়েছে। এই যে মালিকরা তো এই দালাল চক্রের কথা বা এই যে আপনি মাফিয়া চক্রের কথা বলছেন, তার তো কোনোভাবেই উল্লেখ করেননি এবং কোনোভাবেই মালিকরা অভিযোগ করেননি। তাহলে এটা কিভাবে প্রশাসন কিভাবে এটা অ্যাকশন নেবে? মালিকরা এই কথা বলতে গেলে মালিকদের সমস্যা আছে তাদের মতো করে, তাদের মতো করে সমস্যা। কি সমস্যা এটা আপনিও বুঝেন, আমি বলি রাজ্যবাসী জানেন। এটা যেমন একটা সমস্যা, দ্বিতীয় সমস্যা হচ্ছে বড় সমস্যা, এতে মালিকরা একটু বেকায়দা বললেন ইট আনার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে ওখান থেকে যে মেঘালয় থেকে যে ইট আসে, সেখানে একটা ঘটনা হচ্ছে, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা যে এখানে আনতে গেলে পরে এখানে দেখা গেছে মেঘালয় থেকে ইটটা আনতে গেলে পরে আসামকে কেন্দ্র করে আনতে হয়, ভাইয়া আসাম। এখানে আমি একটা নামই বলছি আপনাকে, আসাম রাজ্যের একটা করিডোর আছে, এটার নাম হচ্ছে মালিডর গেট। ওই গেটে যখন গাড়িগুলি আসে, কয়লা গাড়িগুলি বুঝাই করে আসে, তখন গাড়িগুলিকে আটকানো হয়। সেখানে একটা চক্র আছে, সেই চক্র আজকে বিভিন্ন পত্রিকায়, গতকালের পত্রিকা খুলে দেখবেন, পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেখানে এটা লুকোচুরি নাই এখন আর, পুলিশের একাংশ এবং সেখানেটা মাফিয়া চক্র আছে। তারা মিলে প্রতি গাড়ি প্রতি 1 লক্ষ টাকা করে বাড়তি নেয়। আমি নাম বলবো না, আমি গত 2 দিনে অনেকগুলি মালিকের সাথে কথা হয়েছে,
এমনকি তারা বলছেন, আমরা একজন মালিক বলছি যে আমি নাম বলবো, আই ডোন্ট মেনশন দ্যাট নেম, বলছে আমি 80,000 টাকা দিয়েছি, তারপর আমার গাড়ি 7 দিন আটকে রেখেছে একটা ট্রাক বোঝাই, কয়লা বোঝাই ট্রাক, পরে আমাকে 1 লক্ষ টাকা দিতে হয়েছে। তাহলে এখানে মালিকদের বাড়তি পয়সা দিতে হয় কয়লা আনতে গিয়ে, গাড়ি প্রতি না দিলে সমস্যা, গাড়ি আটকায়। এটা একটা বড় এটা চাপ পড়েছে মালিকদের উপর। এতে কি হচ্ছে, কলার দাম বেশি বাড়ছে, কলার দামে কলার যে রেট বাড়ছে, তারপর হচ্ছে এখানে স্বাভাবিক কারণে ইটের দাম বাড়ছে, বাধ্য হচ্ছে মালিকরা তো নিজেরা পয়সা দিয়ে ঘর থেকে দেবেন না, তো স্বাভাবিক কারণে ইটের দামও বাড়ছে। এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এবং এই যে কয়লা নিয়ে এই ঘটনা, এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা ধাপে ধাপে বেড়েছে, বাড়তে বাড়তে গিয়ে এখন গিয়ে যাওয়াটা এসছে আর কি, এখন গিয়ে এই মারাত্মক সমস্যাটা এলো ঠিক, মানে এখন বলছেন সৃষ্টি হলো, যে তার জন্য মালিকরা একদম ঘোষণা দিয়ে বললেন যে তারা তাদের ইটভাটা বন্ধ করতে বাধ্য হচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে পদ্ধতির কথা আপনি বললেন, বা যে পদ্ধতিতে এখন এই মুহূর্তে যে সমস্যা হচ্ছে কয়লা আনতে, এখন তো এটা তো বামফ্রন্ট আমলেও টিআইডিসির মাধ্যমে একটা মানে ছিল যে একটা নোডাল এজেন্সি টিআইডিসি কে, না বামফ্রন্ট আমলে ছিল মালিকরা সহজ, মালিকদের বক্তব্য, টিআইডিসি আমরা তখন নিজেরা আনতাম ডাইরেক্টলি। কিন্তু তৎকালীন সময়ে তো অভিযোগ ছিল যে পারমিট বা ছাড়পত্র মানে এসব নিয়ে কিন্তু সাধারণ যে নিয়ম আছে, সাধারণ যে মাল আনার নিয়ম আছে, এই নিয়ম মানতে হতো, এই নিয়ম তো মানতে হবেই। কিন্তু আপনি টিআইডিসি টাকা জমা দেবেন, টিআইডিসি এখান থেকে তারা সেখানে মানে সরকারের মাধ্যমে আবেদন করে তারপরে কয়লা আনার ব্যাপারটা, এখন জটিলতা বাড়লো, মার্কেটে ঘুরছেন, টাকা জমা দিয়ে এই অভিযোগগুলো বামফ্রন্ট আমলে ছিল। এখন প্রশ্নটা সেই জায়গায় নয়, প্রশ্নটা হচ্ছে যে না বামফ্রন্ট সরকার আমলে, দেখুন অভিযোগ বামফ্রন্ট সরকার আমলে বলছি আপনাকে, যেটা আপনি বলছেন এটা আমি একমত নাই। জন্য বামফ্রন্ট আমলে করার জন্য ইটভাটা সব বন্ধ, এই ঘটনা আমাদের রাজ্যে ইতিহাসে হয় না। ইটভাটা বন্ধ হয়নি, আমি সেটা বলছি, ইটভাটা বন্ধ কথা বলা হচ্ছে না, কিন্তু মানে এই যে মানে যতটা কয়লা ত্রিপুরাতে মানে কাগজে কলমে এমন তো বলা হয়েছিল যে বামফ্রন্ট আমলে যতটা কয়লা ত্রিপুরাতে ঢোকানো দেখানো হচ্ছে তার থেকে অনেক বেশি মানে অনেক কম কয়লা আসছে ত্রিপুরাতে। এসব স্ক্যামের কথাও তো আমরা বামফ্রন্ট আমলে শুনেছি, এসব অভিযোগগুলো শুনেছি। এখন প্রশ্ন সেটা নয়, প্রশ্ন বামফ্রন্ট আমলে কি হয়েছে সেই পুরনো কথা, আবার আজকে কি নতুন করে কি অভিযোগ করছেন আপনারা, আমরা উত্তরণের পথ খুঁজছি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে সমস্যাটা তৈরি হয়েছে, এটা যদি মেঘালয় থেকে কয়লা আসতে না পারার কারণেই হয়ে থাকে, যে বিস্ফোরণ হয়েছে ইস্ট জয়ন্তে হিলসে, সেখানে এই যে কয়লা খনিতে যে একটা বিস্ফোরণ হয়েছে এবং সেখানে প্রায় 31 জনের মৃত্যু হয়েছে এবং 9 জন এখনো গুরুতরভাবে ইনজুর্ড রয়েছে, তারপর হাইকোর্ট সুমোটো কেস নেয় এবং সেখানে এখন এই মুহূর্তে মেঘালয় সরকার সব অবৈধ কয়লা খনিগুলোর ওপর তাদের নিষেধাজ্ঞা রয়েছে, কোনো কয়লা খনিতে কাজ হচ্ছে না, কয়লা কাটা হচ্ছে না বা ওঠানো হচ্ছে না। এখন কয়লার ওপর এই নির্ভরশীলতা মানে আপনাদের সময়, মানে আমি যদি বামফ্রন্টের আমলে ধরে নিই, এখন তো ভারতবর্ষের বহু রাজ্যে এই যে বিভিন্ন যে ইট ভাটাগুলো রয়েছে তাদের জ্বালানি অন্য কোনো জ্বালানি ব্যবস্থা মানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আমাদের এখানে কি কখনো আপনারা চেষ্টা করেছেন বিকল্প কিছু, যেহেতু আমাদের এখানে কয়লা নেই, আমাদের রাজ্যে কয়লা নেই, অন্য জায়গা থেকে আনতে হয়, অন্য কিছু বিকল্প কোনো চিন্তা করেছিলেন? আমি তারপর আপনাদের দাবি ব্যাপারটাই আসছি আমি। না বিষয় হচ্ছে এই মুহূর্তে আগের থেকে আমি বলছি, কয়লাতে যদি ইট তৈরি হয় তাহলে কি হয়, ইটের গুণমান ভালো হয়। আচ্ছা, এবং এটা আমরা খবর টবর নিয়ে যা দেখেছি, মেঘালয়ের কয়লাটা হচ্ছে উন্নত মানের কয়লা, এটা দিয়ে কয়লা যদি উৎপাদন হয় তার কোয়ালিটি অনেক বেটার। আমাদের পাশে নাগাল্যান্ড, ওখানে আছে কয়লা খাদান, বা আপনার এমনকি বাংলাদেশের সেখানে যে কয়লা এখন আসে না বাংলাদেশ থেকে, একসময় আসতো। আপনি বলছেন তাহলে বিকল্প জ্বালানির ব্যবস্থা আপনারা চিন্তাই করেননি কখনো? কারণ কয়লাতে ভালো হয়, চিন্তা করিনি এমন না। এটা নিয়ে সেভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা যারা এই বিষয়ে শিল্প নিগম, তারা কোন ধরনের এই ধরনের উদ্ভাবনী বিষয় নিয়ে কোনো ভাবনা চিন্তা করেননি। ওকে, তমলবাবু আপনারা আজকে ডেপুটেশন দিয়েছেন শ্রম দপ্তরের সামনে, আমরা দেখেছি সেই ডেপুটেশন এবং আমরা সেটা নিউজ ভ্যানগার্ড সেই খবরও দর্শক বন্ধুদের দেখিয়েছে। এই মুহূর্তে আপনাদের মূলত দাবি কি? অভিযোগ তো অবশ্যই চলবে কার জন্য হয়েছে আপনি বলছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে যে কোনো পদ্ধতির জন্য হয়ে থাকুক বা বিস্ফোরণের জন্য হয়ে থাকুক, কয়লা আসা বন্ধ হওয়ার জন্যই ত্রিপুরার ইট ভাটাগুলো সংকটের মুখে এবং বন্ধ হওয়ার মুখে, এবং তার জন্য হাজার হাজার শ্রমিকরা
তাদের কাজ হারানোর মুখে এই মুহূর্তে রয়েছে, যেটা সবচেয়ে বেশি একটা ভয়ানক ব্যাপার। এখন সেটা হচ্ছে বা আমাদের রাজ্যের নির্মাণ শিল্প একটা হুমকির মুখে পড়বে যদি এইভাবে ইট ভাটাগুলো বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কি দাবি করলেন? আমি আপনার এই কোশ্চেনের আমি উত্তর দেব বা এই সম্পর্কে বলবো, আমি স্পষ্টীকরণ দেব। কিন্তু আমি একটা কথা বলছি, এই ভাটটা যে বন্ধ হচ্ছে কয়লার জন্য শুধু না। আচ্ছা, আমাদের রাজ্যে এটা আপনি মানে আমি রেকর্ড বলছি, আমাদের রাজ্যে বামফ্রন্ট শাসনের সময়কালে 1978 মানে 78 থেকে শুরু করে 2017 শেষ সময় পর্যন্ত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে পর্যন্ত আমাদের যে সংখ্যাটা আমি বললাম 378 বাট্টা ছিল। এই যে এই সরকার আসার পর মেইনলি পরিকাঠামো উন্নয়ন কাজ বলা যায় একেবারে মুখ থুবড়ে পড়েছে, যার ফলে সংকট বেড়েছে। এবং এতে দাঁড়িয়ে পরিকাঠামো উন্নয়ন নেই, বেসরকারি বিক্রির উপর নির্ভরশীল, শুধুমাত্র আয় ঘরের ক্ষেত্রেই একমাত্র কিছু ইট কিনা হয়। হ্যাঁ, সেই দিক থেকে এই জনিত কারণেই বাট্টা গুলি বন্ধ হতে শুরু হয়। আজকে কিন্তু শুধু ইটার জন্য বন্ধ হচ্ছে এমন না, অন রেকর্ডে আমি বলছি রিপোর্ট। এবং আমাদের এই 2023 সালের শেষার্ধে মিটিং হলো, ওই মিটিং আমি ছিলাম, মালিক পক্ষ ছিলেন প্রায় 24 জনের মতো সেখানে। তখন সেখানে এই সরকার আসার পর মজুরি বাড়িয়েনি, তখন গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। তার ভিতরে ঠিক মালিকরা বলছেন মিটিংয়ে, আজকে কমিশনার সাহেবকে এটা বলা হয়েছে যে মালিকরা বলছেন যে আমাদের ইট তো বিক্রি করবো কোথায়, লক্ষ লক্ষ ইট জমে আছে বাটাগুলিতে, ইট কিনা ইট সরকার থেকে যেভাবে নেওয়া দরকার নিচ্ছে না, শুধুমাত্র আয় ঘর এলে কিছু ইট বিক্রি হয়, পরিকাঠামো উন্নয়ন কাজে কোনো ইট আমাদের থেকে নিচ্ছে না। এতে দাঁড়িয়ে আমরা সমস্যা পড়েছি। বাট্টা আমাদের রাজ্যে এই সময়কালে কয়লার সমস্যার আগে আপনাকে বলছি 118 থেকে 20টা বাট্টা বন্ধ হয়েছে, 118 থেকে 20টা বাট্টা বন্ধ হয়েছে এই কয়লার সংকট জনিত কারণে। এর আগেই এই বাট্টাতে সেগুলো চাহিদা কম বলে বন্ধ হয়েছে আপনি বলছেন? না, চাহিদা কম না, মানে চাহিদা পরিকাঠামো উন্নয়ন কাজ তো নেই বললেই চলে, একদম লিমিটেড, একদম লিমিটেড। সেটাই তো বলছি, পরিকাঠামোর কাজ নেই, তার জন্য সেই বাট্টার ইটগুলো বিক্রি হচ্ছে না, সরকারি তরফ থেকে বাট্টা থেকে ইটগুলো নেওয়া হচ্ছে না। সরকারি ইট আয় ঘরে নির্ভরশীল শুধুমাত্র। এখন অনেকে তাহলে বেসরকারি তো দিয়ে তো বাট্টা চলবে না। আপনার কথা অনুযায়ী তাহলে তো সেই অভিযোগটাও সত্যি যে অনেকেই বলছেন যে যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখন এই মুহূর্তে কমে গেছে, অনেকেরই হয়ে গেছে, গত বছর অবধি যে এতটা ঘর তৈরি হয়েছে সেখানে একটা বিরাট বড় চাহিদা ছিল, অন্যান্য সরকারি কাজের চাহিদা ছিল, এই মুহূর্তে সেই চাহিদাটা কম বলে বাট্টার প্রোডাকশন করতে পারছে না, কারণ অলরেডি ইট জমে গেছে বা সেখানে নেওয়ার মতো লোক নেই বলে, চাহিদা কম বলে সেই বাট্টাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য এই কয়লা অভাবের কথা বলা হচ্ছে। এটাও কি ঠিক? তাহলে সেই অভিযোগ আপনি দেখুন যে একমাত্র আয় ঘর দিয়ে তো রাজ্যের বাট্টার ইটগুলি বিক্রি হবে না যদি না পরিকাঠামো উন্নয়নের জন্য সরকার কিনে ইট, এটা অন্যতম গুরুত্বপূর্ণ। আর বেসরকারি ভাবে কত ইটার বিক্রি হয়, তাহলে একটা বাটাতে প্রতি বছর যে ইট উৎপাদন হয় সব যোগ করলে পরে কয়েক কোটি, মানে কোটি কোটি, তো সেগুলি মানে একমাত্র আয়ের কিছু ঘরের জন্য আপনি ইট বিক্রি হবে না তো বাটাগুলি থেকে, যদি না কনস্ট্রাকশন ওয়ার্কটা সেভাবে বেশি পরিমাণে হয়। তাহলে আমরা বলছি রাজ্য সরকার যদি পরিকাঠামো উন্নয়ন না করে তাহলে সমস্যা হবেই। এবং এই বাট্টা বন্ধ হওয়ার জন্য যেগুলো আমি বললাম, এটা আমি দ্বিতীয় পার্টে আসছি। এখন যেটা সমস্যা, আমাদের যে নির্মাণ শ্রমিকরা কাজ করেন, হাজার হাজার মানে নির্মাণ শ্রমিক, তাদেরও কাজের সংকট হয়ে গেছে। কিন্তু রাজমিস্ত্রি, যুগালি, রং মিস্ত্রি, রড মিস্ত্রি, এরা তো নির্মাণ শিল্পের সাথে যুক্ত, এরা তো পরিকাঠামো উন্নয়ন না হলে এরা কাজ পাবে কোথায়? আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, মালিকরা হচ্ছে নাকি মানে শ্রমিকরা হচ্ছে? না, অবভিয়াসলি শ্রমিকরা। এটা একটা বিরাট বড় প্রশ্ন, কেন আপনি কিছুক্ষণ আগে বললেন যে মালিকদের লাখ লাখ ইট পড়ে রয়েছে। না, সে তো একটা পার্ট আছে, মালিকরা বলছেন এটা আছে, এটা অস্বীকার করার উপায় নেই, সব পার্টটা না হলে অনেক পার্টটা আছে। হ্যাঁ, এটা অস্বীকার করার উপায় কি আছে? এর অর্থ এই না যে মালিকের পক্ষে আমি বলছি, মালিকদের সমস্যা যেটা মানে জাস্টিফাইড সেটা অস্বীকার করার কি আছে? আচ্ছা, দ্বিতীয় হচ্ছে আপনার নির্মাণ শ্রমিক, হাজার হাজার নির্মাণ শ্রমিক কাজ সেখানে পাচ্ছে না, যেহেতু পরিকাঠামো উন্নয়ন নেই। আমি যে শ্রমিকগুলির কথা বলছি,
ইটভাটাগুলিতে প্রায় 150 থেকে 200, 250, 300 শ্রমিক কাজ করে। এখন যদি 118 থেকে 20টা ইটভাটা বন্ধ হলে আপনি কত শ্রমিক কাজ হারিয়েছে এই সময়। মানে আমি বলছি কয়লার সমস্যা পূর্বের কথা বলছি এই সময়, গত 8 বছরের মধ্যে, হ্যাঁ 18 সাল থেকে। তাহলে আপনি দেখুন আমাদের রাজ্যে ইটভাটা কারা কাজ করেন? আমাদের যে লোকাল শ্রমিক কাজ করেন, কিছু বৃহদাংশ কাজ করেন মাইগ্রেন্ট শ্রমিক, বিহার ঝাড়খণ্ড থেকে আসা, বিহার আসে, ঝাড়খণ্ড আছে, বলছি আমি আসাম আসে, ইভেন কি বাংলাদেশ থেকে আসে, এরপরে আপনার ইউপি থেকে আসে, উড়িষ্যা থেকে আসে, অন রেকর্ড বলছি আমি, এগুলো থেকে আসে। বা 6টা রাজ্য থেকে আসে ইটভাটা শ্রমিক আমাদের রাজ্যে কাজ করতে আসে এরা। এমনকি এরা পরিবার নিয়ে আসে, স্ত্রী সহ, বাচ্চা কাচ্চা সহ আসে এরা এখানে। তো এই ধরনের যখন সংকটে বাচ্চা বন্ধ হয়, এরা কাজ হারায় না, এরা মজুরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, যে কাজের মজুরি, পেন্ডিং মজুরি, এটার সমস্যা তৈরি হয়। এখন এই সংকটটা কিন্তু তৈরি হয়েছে, ওই থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনি বলছেন এখানে প্রায় 118 থেকে 100 দেখি যেটা আসছে, তাদের তো কাজ হারানোর মানে এখানে বাকি যেগুলো খোলা ছিল সেখানে তাদের কাজ পাওয়ার কথা, কারণ সেখানে তো তাদের বলা হচ্ছে যে শ্রমিক যারা আছে, স্কিল্ড যারা লেবার, যারা বাট্টার ইট ভাটার, এখন তাদের অভাব রয়েছে, এটাও বলা হয়েছে মালিকদের পক্ষ থেকে। তাহলে যদি বন্ধ হয়ে থাকে, দেখুন তাহলে এখানে আগে যদি আসতো বাইরের থেকে মাইগ্রেন্ট শ্রমিক 1 লাখ, আমি ধরি এজ এক্সাম্পল, বাট্টা একাংশ বন্ধ, একটা সংখ্যা তো আমি বললাম শতাধিক বন্ধ হওয়াতে এখানে কত শ্রমিক এরা কাজ হারালো, রাজ্যের কিছু আছে, বহিরাজ্যের কিছু, দুইটা মিলিয়ে আমি বলছি, কাজ হারালো স্বাভাবিক কারণে। দ্বিতীয় হচ্ছে যে বাট্টাগুলি চালু আছে সেখানে শ্রমিকরা আসে, যদিও আগের থেকে শ্রমিক কমে গেছে অনেক, মাইগ্রেন্ট শ্রমিক আগে যে হারে আসতো এখন অনেকটা কমে গেছে কিন্তু, হ্যাঁ লোকাল শ্রমিক আছে। এখন যে লাস্ট যে কোশ্চেনটা আপনি করলেন, এটা বললাম এই কারণে, না বললে তো হবে না। এটা এই যে গত মাসখানেক যাবৎ ধরে কয়লার সংকট তীব্র হয়েছে, আমি 2টা পয়েন্ট বলেছি। একটা হচ্ছে টিআইসিসি কে ভিত্তি করে কয়লা আনার একটা পদ্ধতি সরকার, দ্বিতীয় হচ্ছে ওখানে সমস্যা, এটা বললাম, তাহলে যোগান নেই, এতে বাট্টা আগুন যে ফায়ারিং, এটা স্বাভাবিক করে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এই জন্য আমি বলছি যে যে আমরা যে ডিমান্ড আজকে করেছি, এই ডিমান্ডে কি দেখুন, আমি বলছি আজকে আমরা কমিশনের কাছে বলেছি, মালিকদের থেকেও খবর নিয়েছি। গত 16ই ফেব্রুয়ারি সন্ধ্যা রাতে প্রেস মিট হলো, এই সময় 72 ঘন্টা গেল। আমি জিজ্ঞেস করলাম কয়েকজনকে যে আপনাদের কি এই যে প্রেস মিট হলো মানে কি রাজ্যের সমস্ত প্রচার মাধ্যম, মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে এই খবর গেছে? অ্যাসোসিয়েশন কি, ওনার্স অ্যাসোসিয়েশন কি মানে সরকার তরফ থেকে কথা বলেছে, ডেকেছে? বলছে না, আমাদের এখন ডাকেনি, অফিসিয়ালি এখন ডাকেনি। আচ্ছা, তাহলে এত বড় একটা নজিরবিহীন ঘটনা, সংকট তৈরি হলো রাজ্যের ইতিহাসে। 72 ঘন্টা গেল, সরকার তরফ থেকে কোনো উদ্যোগ নেই, কোনো ভূমিকা নেই। এই সমস্যার সমাধানের জন্য একটা প্রক্রিয়া তো হবে না, একটা উদ্যোগ তো হবে। তাহলে মালিকের কর্তৃপক্ষকে, ওনার কর্তৃপক্ষকে ডাকেনি। আজকে কি হয়েছে আমি জানি, আই ডোন্ট নো, বা কালকে রাত্রে অবধি বা আজকে সকাল অবধি তাদের অফিসিয়ালি ডাকেনি, এরা যা বলছে। তাহলে সরকারের দায়িত্বহীনতা, কর্তব্যহীনতা এবং আমি উদাসীনতা কত চরম পর্যায়ে গেলে পরে এটা হতে পারে। আপনাদের সংগঠন থেকে কি আবেদন করেছেন কথা বলার জন্য বা টেবিলে বসার জন্য? আমরা বলেছি আজকে, যেটা আপনাকে বলছি আমি, যেমন ধরুন আমি 2-4টা আমি মহকুমা বলছি, নাম বলবো না, বাট নাম বলার প্রয়োজন নেই। জিরানিয়াতে এখনো অবধি 13টা বাট্টা বন্ধ হয়েছে রিগার্ডিং কলার প্রবলেম। কটা বাট্টা বন্ধ হয়েছে বা বন্ধ হচ্ছে? সোনামুড়া, তা উদয়পুর, রোড ম্যাপটা বলুন, এগুলো নাম এসছে আমার কাছে। উত্তরণের পথ বলুন, কারণ আপনারা উত্তরণের পথ দেখাবেন এবং সেখান থেকে কোনো না কোনো একটা পথ বেরিয়ে আসবে। আমরা সেই জায়গাটা দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। আমরা বলেছি আজকে, যেটা আপনি যে লাস্ট কথা বলছেন, আমরা আজকে ডিমান্ডে যেটা বলেছি, ইমিডিয়েট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সরকার থেকে বাট্টা বিগ ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনকে ডেকে মিটিং করে, সভা করা, এবং এই কয়লার সমস্যার সমাধানের জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। এটা মালিকরা পারবে না, সরকারকে উদ্যোগ নিতে হবে, কালো বিলম্ব না করে। এমনি দেরি হয়ে গেছে, প্রতিদিন বাট্টা বন্ধ হচ্ছে। আমি বলছি, আজকে বলছেন কেউ
কালকে বন্ধ হবে বারটা, হুম, কারণ যা আছে আজকে অবধি চলবে, হুম, 3 দিনের মাথায় বন্ধ হবে আরো। হুম, এমন প্রতিদিনই হুম, বারটা কেউ 5 দিন, কেউ 7 দিন, কেউ 3 দিন, কেউ হয়তো 15 দিন হুম, তার স্টক থাকবে। হুম, হ্যাঁ, স্টক যা আছে চলবে, আদালত চলবে, এরপর চলবে না, হুম, বন্ধ হবে, গ্রেজুয়ালি বন্ধ হবে। হুম, তাহলে আমরা বলছি আজকে ইমিডিয়েট হুম, রাজ্য সরকারকে এক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং আলোচনার ভিত্তিতে হুম, বারটা যাতে বন্ধ না হয় রাজ্যে, হুম, এর জন্য ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। হুম। এটা সরকার এই ক্ষেত্রে লাইবেল। হুম। হ্যাঁ, অর্থাৎ এটা আমরা করতে হবে। ওকে, এটা একটা দাবি ছিল। আর কি দ্বিতীয় দাবি হচ্ছে এই যে কয়লা আনার যে পদ্ধতি, হুম, এই পদ্ধতি সরলীকরণ করতে হবে, সরলীকরণ করতে হবে। হুম, এটা ভেরি ইম্পর্টেন্ট। হুম, কারণ মাঝখানে মধ্যশক্তি বিগের বিষয় আছে, হুম, দালাল চক্র বলি হুম, অথবা আপনি মাফিয়া চক্র যাই বলি, হুম, এইগুলির মাধ্যমে এই কয়লা আনতে গিয়ে সমস্যা পড়ছেন মালিক কর্তৃপক্ষ, বা কয়লা আনতে গিয়ে তারা সমস্যা হচ্ছে। কিন্তু এটা তো নতুন কোনো এটা- সমস্যা নয়, এটা- এটাই এটা- বলছিলাম। না, 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 না। এটা তো সিএজি এম- রিপোর্টে সেই বাম আমল থেকেও এই আছে, না, কিন্তু এটা কি বাম কোনো আমলে- কোনো বাম একটা আমলে পদ্ধতি আপনি কি যেটা বের বলছেন, করা যায়? কোনো বাম আমল আর এই বিজেপি শাসন এই বর্তমান আমলে এক করবেন না। আচ্ছা, মানে কারণ বর্তমান গরমিলের হিসাব তো তখনও ছিল, মানে কোটি কোটি টাকা 9-6 বা গরমিলের মানে বর্তমান সময়ে হ্যাঁ। যে নজিরবিহীন ঘটনা সৃষ্টি হলো রাজ্যে, এই ঘটনা না, জিতে আমি জানতে চাইছি, হয়নি। আপনি জানতে চাইছি এই আমল বলুন বা আগের আমল বলুন, এই যে 9-6 কয়লা নিয়ে 9-6 ব্যাপার, বা মেঘালয় কয়লা খনি থেকে ত্রিপুরা পর্যন্ত কয়লা আসার পথে যে কয়েকশো কোটি টাকার 9-6 যে অভিযোগ, বা এই যে সিএজি রিপোর্ট, এই সবকিছু মিলিয়ে তখন বলুন বা এখন বলুন, এটা থেকে একটা পথ কি, কোনো কিছু মাঝখানে পথ কি আছে? আমরা তো বললাম, প্রথম ডিমান্ড আমরা করলাম, দ্বিতীয় ডিমান্ড করলাম হুম, যে কয়লা আনার ক্ষেত্রে সরকারকে সরলীকরণ পদ্ধতি গ্রহণ করতে হবে, নাম্বার 2। ওকে, নাম্বার 3, হুম, যে তথ্য আমরা খোঁজ করে নিয়েছি বিভিন্ন রাজ্যের থেকে, হুম, মহকুমা থেকে, তাতে আমরা দেখছি যে 1 লক্ষ মতো শ্রমিক তারা বাট্টাগুলোতে যুক্ত আছে সরাসরিভাবে। বাট্টা উৎপাদনের সাথে যুক্ত, ইট উৎপাদন, কাঁচা ইট থেকে শুরু করে সেখানে পুরানো পর্যন্ত, হুম, তার সাথে গাড়ি, ইট টানা গাড়ি, হুম, তার থেকে ইটে পাথর ভাঙ্গা, এগুলো সব মিলে 1 লক্ষ 1 শ্রমিক লক্ষের যুক্ত আছে। মধ্যে পরিযায়ী কতজন আছে, রাজ্যের কতজন আছে? এতে গড় যেটা আছে, এটা আমাদের রাজ্যে প্রায় ধরেন 60% মানে পরিযায়ী, মাইগ্রেন্ট শ্রমিক, Okay. 40% লোকাল শ্রমিক আমাদের রাজ্যে। এখন দেখুন এই যে পরিবার 1 লক্ষ ধরুন, এদের সাথে যদি প্রতিবারই এরা 5 জন করে আমরা ধরেন, হুম, তাহলে 5 লক্ষ লোকের আর্থিক সংকট তীব্র হলো। হুম, 5 লক্ষ এভারেজ, হুম, 5 লক্ষ লোক পরিবারের হুম, আর্থিক সংকট তীব্র হলো। হুম, এটা খাবে কি, বাঁচবে কিভাবে? মাইগ্রেন্ট বলুন, মাইগ্রেন্ট তার বড় সমস্যা। হুম, এরা এসছে রাজ্য থেকে এখানে কাজের জন্য, হুম, বাট্টা বন্ধ হয়ে গেল, এরা মজুরি পাবে না, এই বন্ধর দিন থেকে মজুরি পাবে না। হুম, এখন আমরা ডিমান্ড করেছি যে যে কাজগুলি হয়েছে এই সময়, এই কাজের মজুরি ইমিডিয়েট দিতে হবে, আচ্ছা, তার প্রাপ্য মজুরি। মানে যেটা হয়ে গেছে, কাজ যেটা করে ফেলেছে, পেন্ডিং যে টাকা, হুম, এটা দিতে হবে। 3rd পয়েন্ট আমরা বলছি। 4th পয়েন্ট বলছি আমরা, বাট্টা বন্ধ হচ্ছে যেগুলি, হুম, এই বাট্টাদের যে শ্রমিকরা আছে, হুম, লোকাল শ্রমিক আর মাইগ্রেন্ট শ্রমিক, মেনলি লোকাল মাইগ্রেন্ট শ্রমিকরা বাট্টা থাকেন তারা, হুম, তো এরা যাবে কোথায়, এরা খাবে কি, পয়সা করতে আসবে এদের? অর্থাৎ তাদের মানে এই আর্থিক সমস্যা পরিপ্রেক্ষিতে কাজ বন্ধের জন্য তাদের খোরাকি, হুম, থাকার ব্যবস্থা, ওষুধপত্রের ব্যবস্থা, এই সমস্ত বিষয়গুলি যাতে সরকারকে দায়িত্ব নেয়, এটা আমরা 4th ডিমান্ডে আমরা রেখেছি আজকে। রেখেছেন, আচ্ছা, এই ব্যবস্থা না, নতুবা পরিবারগুলি মরবে না, হুম, এরা বাঁচবে কিভাবে, হুম, এটা আমরা রেখেছি। আর আমরা বলেছি যে এই যে নানাভাবে যে সংকট তৈরি হয়েছে হুম, বাচ্চাগুলিতে, নানাবিধ সংকট, আমি কয়েকটা বিষয় বললাম। হুম, এই সংকট সমাধানের জন্য রাজ্য সরকার, শ্রম দপ্তর এবং টিআইসিসি হুম, যৌথভাবে যাতে তারা উদ্যোগ গ্রহণ করে এই সমস্যাগুলি সমাধানে ব্যবস্থা গ্রহণ করে, কোনো ধরনের কালক্ষেপ না করে, হুম। কোনো উদাসীনতা। আপনারা মৌখিক কোনো প্রতিশ্রুতি পেয়েছেন? কমিশনার সাহেব বলেছেন আমাদের মেমোরান্ডাম যে কপি হুম, উনি সরকার দৃষ্টিতে নেবেন, হুম, এবং ওনার দিক থেকে বলেছেন যে রাজ্যে বিভিন্ন, আমরা বলেছি বাট্টাগুলি সার্ভে করতে হবে। হুম, আর দপ্তরের যারা বিভিন্ন স্তরের ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, আর ডিস্ট্রিক্ট লেভেল, সাব ডিভিশন লেভেল এবং ব্লক লেভেল হুম, যে স্টাফ আছে, হুম, এই স্টাফের মাধ্যমে ভিজিট করা, হুম, কোন বাট্টা কি পজিশন আছে ভিজিট করা, তথ্য সংগ্রহ করা, এটা রাজ্য কেন্দ্রে কমিশনের কাছে পাঠানো।
এটা ইমিডিয়েট করা। উনি বলছেন বিষয়টা দেখবেন, এখানে জরুরি ভিত্তিতে দেখবেন। উনি আজকেই বলেছেন আমরা আজকে উদ্যোগ নেব এই বিষয়টা দেখার জন্য, বাট্টা কোন বাট্টা কত বাট্টা কি স্টক আছে, পজিশন কি আছে। ওকে, আরেকটা কথা তপন বাবু, একটা অভিযোগ বা একটা কথা শোনা যায়, ন্যারেটিভ শোনা যায় যে 2007-08 সালে নাগাদ যখন গ্রামীণ সড়ক যোজনার প্রকল্প চলছিল, তখন ত্রিপুরা রাজ্যে হঠাৎ করে ব্যাপক ইটের চাহিদা হয়। তো সেই সময় অনেকগুলো ইট ভাটা, মানে অনেকেই মানে কিছু মানে টেম্পোরারি ইট ভাটা মানে গড়ে তুলেছিলেন, যেগুলো এই যখন প্রকল্প যখন শেষ হয়ে যায়, এই প্রকল্পের চাহিদা যখন এরকম কিছু। দেখুন, আপনি যে প্রশ্ন যে বিষয়টা আনলেন আর কি, যে কোন একটা সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ, ইট ভাটা বন্ধ হয়ে যাবে, ইটের চাহিদা কম, যদি তাই হতো তাহলে ইট ভাটার সংখ্যা বাড়লো কিভাবে গ্রেজুয়ালি? না, আমি বলছি 2018 সালের 1978 সালের আগে রাজ্য বাট্টা ছিল 7 থেকে 8টি। 78 সালের পর গ্রেজুয়ালি ইট বাড়তে বাড়তে ইট ভাটার সংখ্যা গেল 17 অব্দি, 2017। এই যে প্রায় 400-এর কাছাকাছি ইট ভাটা বাড়লো, এতে কাজ না হলে তো এটা বাড়তো না, পরিকাঠামো উন্নয়ন যদি ব্যাপক না হতো। অন্যান্য বিষয় ছিল। আমরা বোঝার চেষ্টা করছি, ধরুন একটা প্রকল্প যেখানে প্রচুর পরিমাণের ইট প্রয়োজন হয়, সেই প্রকল্পকে ভিত্তি করে যখন নতুন করে এই ব্যবসা গজে ওঠে, অনেকেই হয়তো নতুন করে বাট্টা খুলেছিল তখন তৎকালীন সময়, তারপরে হয়তো কোনো কারণে সেই কাজ যখন সেই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর, শেষ হয়ে যাওয়ার পর, তখন এটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে আবার যখন ইনফ্রাস্ট্রাকচারাল কাজ শুরু হয়, তখন আবার অন্যান্য বাট্টা আসে, কিন্তু গড়ে সেই হিসেবটা একই থাকে, কিন্তু বন্ধ করে দেওয়ার আর নতুন বাট্টা খোলার মধ্যে একটা হিসেব কিন্তু থেকেই যায়। এরকম কিছু কি এবার হওয়ার সম্ভাবনা আছে কি? না, দেখুন, কোন বাট্টা মালিক লক্ষ লক্ষ টাকা খরচ করে জায়গা জমি নিয়ে বাট্টা খুলে কোনটা নির্দিষ্ট প্রকল্পের জন্য চালু করে বাট্টা, এই ধরনের মানে বিষয় এত মানে বোকা কোন মালিক হতে পারে না মনে করি আমি। ওকে, তাহলে আপনি বলছেন তার যদি বাট্টা যদি না কন্টিনিউয়াসলি চলে, তাহলে বছর ভিত্তিক না চলে, তাহলে সেই মতো একটা প্রকল্পের জন্য বাট্টা করবে কেন? তাহলে সরকারি প্রকল্প বাদ দিয়ে আপনি বলছিলেন শুরুতেই যে কোনো ধরনের প্রাইভেট কাজের উপর, মানে বেসরকারি ইটের চাহিদার উপর বাট্টা টিকে থাকতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সরকারি কাজ তো অবশ্যই আছে, পাশাপাশি বেসরকারি ভাবে এখন আমাদের রাজ্যে, ত্রিপুরা রাজ্যে বিশেষ করে শহরগুলোতে, শুধু রাজধানী আগরতলা নয়, বিভিন্ন মহকুমা স্তরের শহরগুলোতেও এই যে বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, বা ফ্ল্যাট কালচার যেটা আগরতলা শহরে প্রচুর ভাবে দেখা যাচ্ছে, আগরতলা বলুন বা উদয়পুর, বিলোনিয়া বলুন, ধর্মনগর বলুন, তারপরেও কি চাহিদা, ইটের চাহিদা কমে যাচ্ছে আমাদের রাজ্যে? না শুনুন, প্রাইভেট কোনো কনসার্ন দিয়ে বা প্রাইভেট কিছু ইট বিক্রি করে কোনো মালিক বাট্টা চালাতে পারবে না। আচ্ছা, যদি না গভর্নমেন্ট মানে সাফিসিয়েন্ট যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি না হয়, পরিকাঠামো উন্নয়ন না হয়। কারণ এটা শুধুমাত্র প্রাইভেট কিছু, এখন যেটা আপনি বললেন কিছু বিল্ডিং হচ্ছে, ইয়ে বানাচ্ছে, এই দিয়ে কিন্তু আমাদের রাজ্যে টোটাল যা প্রোডাকশন হয় সেই ইট কিন্তু শেষ হবে না। ওকে, অর্থাৎ উন্নয়ন কাজটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, তার সাথে বিষয় যুক্ত হতে পারে, এটা পার্টলি। ওকে, তাহলে আপনারা যে দাবি করেছেন এখন সেই দাবি অনুযায়ী আপনাদের কি? আর এটা আমরা বলছি, এটা যুক্ত হবে আর একটা বিষয়, সরকারকে পরিকাঠামো উন্নয়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে পরিকাঠামো উন্নয়ন না হলে পরে ইটের যে চাহিদা, ইটের যে উৎপাদিত সামগ্রী তা সেভাবে মানে বিক্রি হবে না, এটাকে সেল হবে না। তাই পরিকাঠামো উন্নয়ন যেটা অনেকটা বলা হয় মুক্ত হয়ে পড়েছে, এটাকে অতি দ্রুত আর ব্যাপকভাবে করার জন্য আমরা এই ডিমান্ডটা রেখেছি এখানে। এবং আমি বলছি আপনি, শুধু 1 লক্ষ ইট ভাটা শ্রমিকের সাথে 5 লক্ষ পরিবার লোক শুধু সংকটে না, 2 লক্ষাধিক নির্মাণ শ্রমিক তারা সংকটে। ওকে, এখন এটা নিশ্চয়ই যত দ্রুত সমাধান পথ বেরিয়ে আসবে ততই ভালো। তো আপনাদের রোডম্যাপ কি? আপনাদের দাবি তো করেছেন সরকারের কাছে, বা আপনারা? আমরা বলেছি লাস্টে, যদি সরকার যদি এই সমস্যার সমাধানে অতি দ্রুত ব্যবস্থা না নেয়, পদক্ষেপ না নেয়, তাহলে গোটা রাজ্যে লক্ষ হাজার হাজার শ্রমিকের যে সংকট, ইটভাটার শ্রমিক সংকট, নির্মাণ শ্রমিক সংকট, এই মিলে বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব গোটা রাজ্যে। ওকে, আন্দোলনের পথ অবশ্যই আগামী দিনে সেটার সমাধান পথ হবে কিনা সেটা সেদিকে আমরা নজর রাখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মালিক পক্ষদের সঙ্গে আপনাদের যখন কথা হয়, মালিক পক্ষদের কি চাহিদা এই মুহূর্তে, তাদের কি দাবি?
শুধু কয়লাটারই দাবি নাকি এই বাকি যে সমস্যাগুলো আপনি কথা বলছিলেন সেগুলোর ব্যাপারে মালিকপক্ষ বলছে কিছু? আমি গত লাস্ট ত্রিপাক্ষী মিটিং কথা বলছি। আমার যদি স্মরণে আছে 24 জন মালিক এসেছিলেন বিভিন্ন সার্ভিস থেকে। আমি আমাদের ইউনিয়নের জেনারেল সেক্রেটারি গেছিলাম, একজন বিএমএস এর একজন গেছিলেন, আর একজন আইএনটিসি রাজ্য সভাপতি গেছিলেন। এবং বিএমএস এর রাজ্য সভাপতি আমি শুনলাম পরে। তখন মালিকদের কথা যখন আমরা ডিমান্ডটা বললাম শ্রমিকদের স্বার্থে, তখন এই কথাগুলি সাপোর্ট করেছে বিএমএস এবং আইএনটিসির, এটা রেকর্ড আছে শ্রম দপ্তরে। মালিকরা তখন বললেন মজুরি বৃদ্ধি, আমরা ঘরের সমস্যা বলেছি, ইটভাটাগুলিতে পাকা ঘর যেখানে নেই ঠিক করা, ড্রিঙ্কিং ওয়াটার বিশুদ্ধ পানীয় জল, স্যানিটেশন আমরা বলেছি, ছেলে মেয়েদের রক্ষণাবেক্ষণ আমরা বলেছি, তারপর বলেছি যারা মহিলা শ্রমিক বা পার্টনার সামাজিক সোশ্যাল যে ইয়েটা সামাজিক নিরাপত্তা এটা গ্যারান্টি করার কথা আমরা বলেছি, বাচ্চাদের পড়াশোনার কথা বলেছি, ওষুধপত্রের কথা বলেছি, যেগুলি বিদ্যুতের আলোর ব্যবস্থা বলেছি আমরা, যেগুলি মানে একটা মানুষ থাকতে গেলে বাঁচতে গেলে দরকার, এগুলি যারা বাট্টা থাকেন তাদের জন্য, এটাকে সবাই সাপোর্ট করেছে। বাট্টা মালিকরা তখন গিয়ে বলেন আমরা কিভাবে মজুরি বাড়াবো, আমরা বাট্টা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বিক্রি নাই, আমরা প্রাইভেট ইট কত বিক্রি করতে পারি, আর আয়বার ঘর তো রাজ্যে কত আর হয় একসাথে, ঠিক আছে না? এতে আমরা যদি কাজকর্ম না বাড়ে, ইটটা বিক্রি না হয় সরকারের কাছে, তাহলে আমরা শুধু প্রাইভেট দিয়ে কিন্তু বাচ্চা চালাতে পারবো না। এরা এবং তখনই বলেছেন, ওনারা বলেছেন যে 100 বাচ্চা, আমি বলছি 2023 সাল লাস্টের যে আমরা মিটিং যে হলো তখন 5% 20% মজুরি বৃদ্ধি করেছিলাম, দাবি করেছিলাম আমরা ইটভাটা ইউনিয়ন। পরেটা কথাবার্তা হয়ে লাস্টে গিয়ে 5% বেড়েছিল, এও 2 বছর চলে গেছে। প্রতি বছর এটা হয়, বামফ্রন্ট আমলে প্রতি বছরই কম বেশি বেড়েছে মজুরি। তখন বাট্টা মালিকরা বলছেন যে আমরা বাট্টা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের, তখন কি আমরা কিভাবে বাড়াবো? লাস্টে অনেক কথার পর, অনেক এখানে বার্গেনিং এর পর লাস্টে গিয়ে 5% মজুরি বৃদ্ধি হয়েছে। ওকে, তোমরা অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, একটা শেষ বিষয় জানতে চাইছি। এই মুহূর্তে অনেকেই সন্দেহ করছেন যে এই সুযোগটায়, মানে এই যে একটা অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছে ইট ভাটা নিয়ে, সেখানে অনেকেই কালোবাজারি বেড়ে যেতে পারে ইট নিয়ে, কারণ ইটের দাম এই মুহূর্তে খুব কম আছে বাজারে। অনেকেই ইট জমা করে নিতে পারেন অনেক বেশি, বা বাট্টায় যাই ইট রয়েছে সেগুলোকে কিনে পরে অধিক দামে বিক্রি করতে পারেন। এমন কোন সুযোগ যদি সৃষ্টি হয় তাহলে আপনাদের কি ভূমিকা থাকবে? আমাদের কাছে এই ধরনের সুনির্দিষ্ট তথ্য নেই, ঠিক আছে? বাট্টা মালিক ইচ্ছে করে বাট্টা বন্ধ করছে ইটের দাম বাড়ানোর জন্য, এমন ধরনের খবর নেই। তবে আমি এটুকু মনে করি যে বাট্টা পিক টাইম, এখন পিক টাইমে কোনো মালিক স্বেচ্ছা বাট্টা বন্ধ করে দেবে, তার লক্ষ লক্ষ টাকা। মালিক না হোক, কালোবাজারি শুধু মালিকের দিকে আমি বলছি না কথা, অনেকেই করতে পারে। যেহেতু এখন দাম কম, ইট কিনে রাখলো, তারপর দেখা গেল যখন কয়লা এলো সবকিছু ঠিক হয়ে গেল, তখন বেশি দামে মিডলম্যান এমন হতে পারে অনেক। এখন সম্ভাবনা আছে তো, বাট্টা সিজন শেষ না হলে মাঝখানে বাট্টা বন্ধ হয়ে গেলে টোটাল রাজ্যের ক্ষতি। আমি বলছি আপনাদের, এই যে প্রতি সপ্তাহে পেমেন্ট হয়, আপনি কমপক্ষে আমি একটা জায়গায় বলছি, জিরানিয়া রাজ্যের হাইস্ট বাট্টা জিরানিয়া মহকুমা, কমেও বাট্টা এখন 56-58 চলেছে এই বছর, কমেও অনেক বাট্টা কমেছে। তারপরেও আমি বলছি প্রতি সপ্তাহে জিরানিয়া মার্কেটে 2 কোটি টাকা বাজারে রাউন্ড ঘুরে যে ইট ভাটা শ্রমিকরা এসে বাজার করে, মেনলি মাইগ্রেন্ট শ্রমিক, চোখের সামনে দেখা আমার। তো সেদিক থেকে আমি বলছি, আমি এটা সবাই দেখেন সেদিক থেকে, তাহলে রাজ্যে অর্থনীতির উপর বড় মারাত্মক প্রভাব পড়বে। এটা এই ভাট্টা বন্ধ হয়ে যাওয়ার ঘটনা রাজ্যে অর্থনীতির ক্ষেত্রে বড় প্রভাব পড়বে এবং অর্থনীতি সংকটে তৈরি হবে। এটা এবং এটা সরকারকে এতে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া দরকার রাজ্যের এই আর্থিক সংকট নিরসনের জন্য। ওকে, অসংখ্য ধন্যবাদ তপন বাবু সঙ্গে থাকার জন্য। এই আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা এরা মারতে এফেক্টেড, প্রভাব সবার উপরেই পড়বে যদি ভাটা বন্ধ হয়। ধন্যবাদ তপন বাবুর সঙ্গে থাকার জন্য। আজ আপনি গুরুত্বপূর্ণ ভাবে আলোকপাত করলেন এই বিষয়টাতে, গুরুত্ব দিয়ে দেখা উচিত এই বিষয়টা, সেটা নির্দ্বিধায় সবাই মিলে গুরুত্ব সহকারে দেখে এটা একটা নিরসন বা উত্তরণের পথ বের করা উচিত। সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
নমস্কার, ধন্যবাদ ভ্যানগার্ডকে, কর্তৃপক্ষকে আপনারা এই টক শোর আয়োজন করার জন্য। দর্শক বন্ধুরা, ত্রিপুরার ইট ভাটা শিল্প আজ সংকটের মোড়ে দাঁড়িয়ে। যদি দ্রুত বিকল্প পথের কয়লা আনার ব্যবস্থা না হয় বা মেঘালয় সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ে কার্যকরী আলোচনা না করা হয়, তবে এর প্রভাব শুধু ভাটায় সীমাবদ্ধ থাকবে না। নির্মাণ শিল্প, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা ও হাজার হাজার শ্রমিকের জীবিকাও বড় ধাক্কা খাবে। তাই এখন দোষারোপ নয়, দরকার দ্রুত সমন্বয়, আন্তঃরাজ্য উদ্যোগ ও জরুরি পরিকল্পনা। প্রশাসন, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠন সবাইকে একসাথে বসে বাস্তবসম্মত সমাধান খুঁজতে হবে, নইলে ইট ভাটার আগুন নিভে গেলে তার আঁচ গিয়ে লাগবে পুরো রাজ্যের অর্থনীতিতে। সঙ্গে থাকুন আর সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।